আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি আপনারা একটি ফোন রেকর্ড শুনেছেন। এই ফোন রেকর্ডটা হচ্ছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম বীর বিক্রম। তিনি একটি রাজনৈতিক পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টির তিনি চেয়ারম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাদের মধ্যে যে কথোপকথন হয়েছে 52 না 54 মিনিট, তার 22 মিনিট বা 27 মিনিট, সেটা ডক্টর কনক সরোয়ার নামের একজন অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক, বাংলাদেশি সাংবাদিক, যিনি নির্বাসিত জীবনে রয়েছেন যুক্তরাষ্ট্রে। তিনি সেই কল রেকর্ড বিশেষ মাধ্যমে পেয়ে তিনি সেটা প্রকাশ করেছেন, তার একটা অংশ 22 মিনিট সম্ভবত। তো এগুলো বাংলাদেশের অনেক মানুষে শুনেছেন, আমিও শুনেছি, সাধারণ পাবলিক হিসেবে আমিও অনেক কিছু শুনি। এই ব্যাপারটা নিয়ে এখন বিভিন্ন জায়গায় আলোচনা চলছে, সমালোচনা চলছে, যেগুলো আমিও আবার পর্যায়ক্রমে শুনে যাচ্ছি। এগুলো নিয়ে অনেক নামকরা ব্যক্তিগণ আলোচনা করছেন। তো সম্প্রতি এই ভিডিও না, এই যে অডিও কল, এই অডিও কলের মধ্যে আমরা শুনতে পেরেছি যে 22 মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন ভদ্রলোক, সেটা সেই ফোন রেকর্ডে প্রকাশ পেয়েছে। তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের মিডিয়াতে, ভারত ঘেঁষা মিডিয়াগুলো, বাংলাদেশে ভারতীয় দালাল মিডিয়াগুলো একতরফা প্রচার প্রচারণা, তাকে বেয়াদব, উগ্র, বদমেজাজি বিভিন্নভাবে তাকে পরিচিত করানো হচ্ছে। আওয়ামী লীগের কাছে তারেক রহমানের নামটাই একটা গালির মতো। তো তারেক রহমানকে নিয়ে অনেক নেতিবাচক প্রচারণা আমাদের দীর্ঘ বছর বাংলাদেশে রয়েছে, তার পক্ষে বিপক্ষে। পার্সোনালি কাছে থেকে খুব তাকে আমি জীবনে দেখি নাই। 1992 সালে একবার দেখেছি, তখন তো তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, ওরকম কথা বলতেও তাকে দেখিনি। চিটাগাংটা অনেকবার দেখেছিলাম কাছাকাছি। তো বড় হওয়ার পরে তাকে আমি কাছাকাছি দেখিনি, তার সাথে কথা বলিনি, জানি না ইন্টারনালভাবে তিনি বিএনপির সিনিয়র নেতাদের সাথে কীভাবে কথা বলেন। তো যাই হোক, মিস্টার তারেক রহমান যে একজন অরিজিনালি একজন ভদ্রলোক, সেটা প্রকাশ পেয়েছে মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের সাথে যে কথোপকথন, তার মাধ্যমে। তিনি মিস্টার ইব্রাহিম সাহেবকে অত্যন্ত সম্মান দিয়ে কথা বলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আবার নতুন করে বিভিন্ন টকশো হচ্ছে, ইউটিউবে আলোচনা চলছে। সাংবাদিক মাসুদ কামাল, এদিকে ডক্টর কনক সরোয়ার, তিনি আবারও টকশো করেছেন একজন প্রকৌশলীকে নিয়ে, যিনি মিনার রশিদ নাম। তিনি একজন ভালো লেখক, দৈনিক নয়াদিগন্তে তার লেখা পড়তাম, খুব সুন্দর লিখেন। তিনিও সম্ভবত প্রবাসী জীবনে আছেন, আমেরিকাতে আছেন যতটুকু জানি, আমেরিকাতে বা ইউরোপে কোথাও আছেন। তো এগুলো শুনেছি। ডাক্তার জাহিদুর রহমান, তিনি আলোচনা রাখেন। ফিরোজ মোস্তফা ফিরোজ সাংবাদিক, উনিও আলোচনা করেন, আমি শুনি ওনার কথা। অনেক ভদ্র সাংবাদিক যারা মোটামুটি পজিটিভ মাইন্ডের, বাংলাদেশকে ভালোবাসেন, তাদের থেকে আমি আলোচনাগুলো শুনে থাকি। তো ইব্রাহিম সাহেবকে নিয়ে আলোচনাগুলো আমার কাছে একটু শুনতে ইচ্ছা লাগে, কারণ পার্সোনালি তার সাথে আমার একটু পরিচয় ছিল, কাছে থেকে তাকে দেখেছি। মিস্টার ইব্রাহিম সাহেবকে আমি একজন ভদ্রলোক মনে করেছিলাম। তিনি কথায় কথায় ইসলামিক বিভিন্ন শব্দ ব্যবহার করেন, কোরআনের আয়াত, হাদিস এবং আল্লাহ নবীর নাম ব্যবহার করেন। অনেক কার্টিসি মেনটেন করে কথা বলেন, লেখালেখিগুলোর মধ্যেও তার কার্টিসি দেখা যায়। আর সেগুলো দেখে আমি মনে করেছি লোকটা সেনাবাহিনীর লোক, তো মগজ ধোলাই করা থাকে, ব্রিটিশ কালচারে চলে, এরা রেফ রাইট আর স্যালুট ছাড়া কিছু বুঝে না, মাথা মোটা। সেই কালচার পাওয়ার কারণে সে হয়তো মাথা মোটা বা একটু গরম টাইপের, এর বাইরে তিনি হয়তো নীতি নৈতিকতার মধ্যে আছেন, সেটা মনে করতাম।
কিন্তু তিনি যে নৈতিকভাবে তার এতটা পছন্দ ধরেছে সেটা জানতাম না। সম্প্রতি তিনি আওয়ামী লীগের স্ট্রাকচারে যে ডামি নির্বাচন হলো আওয়ামী লীগের আন্ডারে, সেখানে গিয়ে তিনি সেই অবৈধ নির্বাচনে গিয়ে তিনি এমপি হলেন। এরপরে তার প্রতি চরম ঘৃণা আমার মধ্যে চলে আসলো। অবশ্যই আমি কয়েক বছর যাবৎ তাকে চিনি, সেই হিসেবে তাকে একদম বেয়াদব ব্যক্তি হিসেবেও আমি জানি। বেয়াদব জানার পরও মনে করতাম যে অন্ততপক্ষে তার ভিতরে লিগ্যাল কিছু আছে, কিছুটা আছে। এতটা নিচু টাইপের সেটা আবার ভাবতে পারিনি। বেয়াদব বলাটা এমনি এমনি বলিনি, একজন অভদ্র এবং বেয়াদব। কার্টেসি মেনটেন করে কথা বলে, তার স্বার্থের জন্য যেখানে যেখানে দরকার সেখানে তিনি কার্টেসি মেনটেন করে কথা বলেন। পার্সোনালি একজন চরম অভদ্র ব্যক্তি। পার্সোনালি আমি সেটা কাছে থেকে দেখেছি। তার কলাম লেখায় আমি সহযোগিতা করেছিলাম, অনুলিখন করেছিলাম, একটা পত্রিকার পক্ষ থেকে গিয়েছিলাম এখন থেকে 9-10 বছর আগে কয়েকবার গিয়েছিলাম। বা মহাখালী ডিওএইচএস এর বাসায়, তার সেখানে একটা চেম্বার রয়েছে। তিনি আমার সঙ্গে তর্ক করেছেন পলিটিক্যাল ব্যাপারে। সেসব বিষয় নিয়ে আমি লম্বা কথা এখানে বলতে চাই না, ঘন্টা ফুরিয়ে যাবে। তিনি যে কতটা সেলফিশ, ছোট মনের, সেটা সেখান থেকেও প্রকাশ পেয়েছিল। তাকে অনেক কোয়েশ্চেন করেছিলাম, প্রশ্ন করেছিলাম, এবং তিনি যে উত্তরগুলো দিয়েছিলেন, আমি মনে করেছি সে একটু ছোট লোক টাইপের। অর্থাৎ আমার শেষ একটা জায়গা ছিল, তার ট্রাস্ট ছিল যে অন্ততপক্ষে তার নীতি নৈতিকতা আছে, যে আওয়ামী লীগের কাছে বিক্রি হবেন না। তিনি হয়তো জামাতকে ব্যবহার করবেন, জামাতের টাকা পয়সা খাবেন কৌশলে, বা টাকা পয়সা নিয়ে নানান টেনশন করবেন, একটু ছোট লুকিপানা তার মধ্যে আছে, ঘুরে ফিরে তিনি আওয়ামী লীগের কাছে বিক্রি হবেন না, এমনটাই আমার প্রত্যাশা ছিল তার কাছে। আমি তাকে ছোট লোক বলছি, বেয়াদব বলছি, অভদ্র বলছি, সব ঠিক আছে। এত কিছু বলার পরও, এত কিছু তার ব্যাপারে ভাবার পরেও আমি মনে করেছি যে তার মেজর ইব্রাহিম সাহেবের অন্ততপক্ষে তার এই নৈতিকতা আছে যে আওয়ামী লীগের কাছে বিক্রি হবেন না। কিন্তু আমাদের মতন আম পাবলিকের সেই বিশ্বাসটুকু তিনি রাখলেন না। তার ব্যাপারে এমনিতেই আমি অনেক কথা শুনি, যে তার চারিত্রিক ব্যাপার নিয়েও তো কথা আমরা শুনেছি অডিও রেকর্ডে। এর বাহিরেও অনেক লোকের কাছে শুনেছি তিনি টাকা পয়সা কীভাবে খান। কোনোভাবে শুনেছি যে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে থাকেন। জামাত ইসলামের লোকরা অতি আবেগপ্রবণ হয়ে তাকে বেশ সুযোগ সুবিধা দিয়েছে, টাকা পয়সা খাইয়েছে। অনেক আলোচনা ডিসকাস শুনি চারদিকে। 12 কোটি টাকার কারণে তিনি বিক্রি হয়ে গেছেন, এটা তার সেই কথোপকথন, তারেক রহমানের সাথে যে কথোপকথন হয়েছে তার মাধ্যমে প্রকাশ পেয়েছে। জনাব তারেক রহমানের কাছে তার নিজেকে কিভাবে তিনি ফুটিয়ে তুললেন। তিনি বারবার মুক্তিযোদ্ধা বলছেন, কিন্তু তার পছন্দ হয় না। তিনি সেনাবাহিনীতে চাকরি করেছেন লম্বা টাইম, তার কল্যাণ পার্টি করেছে, পার্টির চেয়ারম্যান, তিনি সুশীল সমাজের সাথে চলেন, সেটা কেন তারেক রহমান মেনশন করলেন না? তারেক রহমান কি এখন তার সমস্ত টাইটেলগুলো, এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরবেন, সময় নষ্ট করবেন? সেটা কি তিনি জানেন না? কল্যাণ পার্টি নামের পার্টি, ইব্রাহিম সাহেব যে কি ছিঁড়েছেন, কি কল্যাণ করেছেন দেশের পাবলিকের, সেটা কি তারেক রহমান জানেন না? মুক্তিযোদ্ধা, বাংলাদেশে তো মুক্তিযোদ্ধার আবেগ সবচেয়ে বড় আবেগ। হাজারো পরিচয় থাকলে মুক্তিযোদ্ধার পরিচয়টা মানুষ হাইলাইট করে। তো মুক্তিযোদ্ধা হিসেবে তাকে হাইলাইট করেছেন তারেক রহমান সাহেব, তাতে তার ইজ্জত চলে গেছে। অর্থাৎ তার টাকার প্রশ্ন। তারেক রহমানকে বুঝাতে চেয়েছেন, না আমি শুধু নিছক মুক্তিযোদ্ধা না, আমাকে বেশি টাকা দিয়ে কিনেন, টাকা পয়সা দেন, আমার এই ব্যাকগ্রাউন্ড আছে। তারেক রহমান কি অন্ধ? বুঝেন না তার কি ব্যাকগ্রাউন্ড আছে? আর তারেক রহমানের কাছে তার ব্যাকগ্রাউন্ড কি? তারেক রহমান কি তার নিজের ব্যাকগ্রাউন্ড তুলছে? সেও তো বলছে যে আমি মুক্তিযোদ্ধার ছেলে। সে কি বলছে, আমার বাবা পৃথিবীর নামকরা একজন প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ বাংলাদেশের নামকরা এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, বিশ্বের অত্যন্ত
পরিচিত মুখ ছিলেন তিনি, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি জেট ফোর্সের প্রধান ছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন। তার মা প্রাইম মিনিস্টার ছিলেন দিনবার, পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় নেত্রী, বহুত কিছু তার পরিবারে ব্যাকগ্রাউন্ড আছে। তিনি কি তার বাপের সে ব্যাকগ্রাউন্ড তুলে ধরে বলছে যে আমার বাপ এই 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 ইটিসি, তার ছেলে হয়ে আমি বলছি? তিনি তো তার মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে সম্মান দিয়ে কথা বলেছেন ইব্রাহিম সাহেবকে। এসব বিষয়ে আসলে আপনাদের বুঝিয়ে টোটাল বিষয়টা ডিসক্রিপশন করে বুঝাতে ঘন্টার বেশি সময় লাগতে পারে। এই কল্যাণ পার্টির ইব্রাহিম, তারেক রহমান, বিএনপি, বা এই যে ব্যারিস্টার কি বীরুত্তম একটা শাহজাহান ওমর একটা বেয়াদব, বা তৈমুর আলম খন্দকার, এই যে ইডিয়টগুলো বাংলাদেশে, বেয়াদবগুলো, মির্জাফরগুলো, বা কর্নেল ইব্রাহিম, মেজর ইব্রাহিমের মতন একটা বাটপার বেইমানি যারা করে নিয়মিত, সেনাবাহিনীতে থাকা অবস্থায় জেনারেল নাসিমের সাথে থেকে কু করেছিল, তারপরে বেগম খালেদা জিয়া তাকে ক্ষমা করেছে। বারবার বুঝাতে চায় সে টাকা পয়সার তার ঋণ আছে, এই আছে সেই আছে, তো তার টাকা পয়সার অভাব তার রাজনীতিতে আসছে কেন? তাকে রাজনীতিতে আসতে বলছে কেন? 75 বছর বয়স হয়ে গেছে, কত ছোট লোক। এই উকিল, আব্দুল সত্তার, ইব্রাহিম, শাহজাহান ওমর, এদের আসলে এরা পৃথিবীতে কি পেয়ে গেল? এরা তো মানুষের কাছে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত পেল। যাই হোক, এদের নিয়ে ডিসক্রিপশন করে মোটামুটি বুঝিয়ে কথা বলতে গেলে ঘন্টা সময় লাগবে। আমি এত লম্বা সময় আপনাদের নষ্ট করতে চাই না। বাংলাদেশের মাটিতে এ ধরনের বেঈমানের সংখ্যা একদম কম নয়। এদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রেখেছেন। আল্লাহ তাআলা তাদের যদি হেদায়েত দান করে, আমাদের মতন পাবলিকের করার কিছু নেই। আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি। ভুল বুঝতে পেরে মানুষের কাছে ক্ষমা চাক, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাক। পবিত্র হয়ে তারা অবৈধ সরকারের এমপি থেকে পদত্যাগ করে যদি তওবা করে ফিরে আসেন, আমি মনে করি যে একদম প্রধানমন্ত্রীর থেকেও তিনি বেশি সম্মানিত হবেন। কালকে তো আলোচনায় শুনলাম কনক সরারের ওখানে যে তিনি যে ব্যাকগ্রাউন্ডের, হয়তোবা তিনি বা নৈতিকতা রাখলে একসময় বাংলাদেশের রাষ্ট্রপতি পদেও বসতে পারতেন। খারাপ কিছু বলেন না। এখন যে চুপ্পু টুপ্পু লেভেলের লোক, তার থেকে তাদের ব্যাকগ্রাউন্ড তো ইব্রাহিম সাহেবের হাই। তো যাই হোক, এই শাহজাহান ওমরের মতন বাটপারকে নিয়েও আমাদের দোয়া রইল যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। মেজর ইব্রাহিম সাহেব, মহান আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। তারা একটা সময় তো দেশের পক্ষে লিগার কিছু কথা বলেছেন, এখন তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই বৃদ্ধ বয়সে তারা মির্জাফর হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুক। তখন তাদের সম্মান অনেক উঁচুতে চলে যাবে। আসসালামু আলাইকুম।